আমি বিজয় বুঝতে কিভাবে পেরেছি। সুনিশ্চিত হলো আমি তো এটাই বুঝলাম না। আহ আচ্ছা, বিজয় কিভাবে সুনিশ্চিত হলো? সেটা হচ্ছে আমি আপনাকে কয়েকটা চিত্র দেখাই, হ্যাঁ? যখনই মানে দেখেন ইতিহাস এখানে প্রাসঙ্গিক একটা ব্যাপার, হ্যাঁ? আ বঙ্গবন্ধুকে আ পুরো সপরিবারে হত্যা করা হয়েছে। সপরিবারে হত্যা করার পর দীর্ঘ ২১ বছর ধরে কি বলে এসেছে? এমনকি বঙ্গবন্ধুর খুনি বলেছে যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তার হাতের তালুতে নাকি পশম উঠবে। এবং আজকের যে এনসিপি আর তখনকার ফ্রিডম পার্টি, আমি জানি না ওই ৮০ দশকের ফ্রিডম পার্টির কর্মকাণ্ড আপনি কতটুকু ফলো করেছেন বা কতটুকু দেখেছেন। আমার যতদূর মনে পড়ে আরকি সেটা হচ্ছে যে এই ফ্রিডম পার্টি এখন এনসিপির যে ভূমিকা ফ্রিডম পার্টি ওই একই কাজই করেছে। আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা আরো দ্রুত হতো যদি না ওই সময় এরশাদ ৯ বছর বা ১০ বছর ক্যাপচার করে না থাকতো। আর 91 এ তো আমি বলবো যে স্লাইটলি মিসড আসলে, হ্যাঁ? তো আমি যদি ওই ইতিহাসের ডেজাভু অংশ, ডেজাভু অর্থ এরকম যে আগে যেন কোথায় দেখেছি। আমি শুধু সুনিশ্চিত না, আমি আপনাকে একটা টাইম ফ্রেম বলে দিতে পারবো সুলতানা আপা। যে দিস ইজ দ্য টাইম ফ্রেম এবং এই টাইম ফ্রেমে আমরা ক্ষমতায় আসবো। হ্যাঁ, আমি আপনাকে এটা বলতে পারবো। এই কারণে বলতে পারবো, একটা দেশ সম্মিলিতভাবে তো এইভাবে পরাজিত হতে পারে না। হ্যাঁ, আপনি জয় বাংলা বলতে পারবেন না। আপনাকে ঘরে থাকতে দিবে না। কালকে এক জায়গাতে গেছি, তিনি বলেছেন, "ভাই আমার নামে ৪ টা মামলা হয়েছে।" কেন ৪ টা মামলা হয়েছে? বলে ৪ টা মামলা এই কারণে হয়েছে যে আমার এক বন্ধু এরকম রাজনীতিবিদ ছিলেন। তো আমি কয়েকবার আমার স্কুল বন্ধু কয়েকবার আড্ডা দিতে দেখেছে। তো তার নামে মামলাটা এইভাবে হয়েছে, "এই অমুকরে দেখছি না ওর সাথে আড্ডা দিতে, দে নামটা ঢুকাইয়া দে।" তো এইভাবে হাজার, হাজার মানুষের নামে মামলা হয়েছে। যে অনেকটা এমন যে ১৯৪৬ সালের গান্ধীর ছাগল চুরির মামলা আপনাকে ২০২৫ সালে এসে দিয়েছে। খালি বলেছে যে খালি একটু ধরায়া দেন কেমনে ছাগলটা চুরি করেছি। তো আল্টিমেটলি এই অবস্থা যদি একটা দেশের চলতে থাকে, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বাদ দেন। সাংগঠনিকভাবে তারা নামতে পারে, তাদেরকে এই করছে, সেই করছে। সাধারণ মানুষ কি আজকে কোনো কথা বলতে পারে? আমার পরিচিত একজনকে আমি বই কিনতে পাঠিয়েছি বাতিঘরে। নামটা বলেই আপনাকে বাতিঘরে। ওই যে নিষিদ্ধ জিনিস যেভাবে মোড়ক করে দেয় না? একেবারে পেঁচায়া ভাই বামে ডাইনে তাকাইবেন না, সোজা হাঁটা ধরবেন বই নিয়া। তাকে একেবারে পুরা প্যাচ মেরে বই দিয়ে দিয়েছে। সবগুলা বই হচ্ছে মুক্তিযুদ্ধের বই। বলে ভাই এভাবে প্যাকেট করলেন কেন? এভাবে প্যাকেট না করলে যদি ওদেরকে এসে ধরে যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বই বিক্রি করেছে এটার জন্য যদি বাতিঘরকে ধরে। তো এরকম একটা সিচুয়েশনে জয় সুনিশ্চিত এবং এটার আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমি বলতে চাই না, কিন্তু আমি জানি যে জয় আমাদের সুনিশ্চিত এবং এই বাংলার জীবনে এই যে ১৩ তারিখ আপনি দেখেছেন, আমি আপনাকে এর আগের সেগমেন্টেই বলেছি যে এই ১৩ তারিখ তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মসূচি না। এটা আরেকটা ভুল একটা ধারণা। হ্যাঁ, ৭ই মার্চ, তারপরে হচ্ছে যে আপনার এর আগে যে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক দিনগুলো আছে ১৯৬৬ সালের ৬ দফা, গণ অভ্যুত্থান, এগুলো কি সব আওয়ামী লীগের ডেট, আওয়ামী লীগের ডাকা সমাবেশের তারিখ বা ঘটনার তারিখ? এগুলো তো মানুষ এগুলোকে ঐতিহাসিক ঘটনা বানিয়েছে। বাংলাদেশের মানুষকে আপনি পৃথিবীর কোন ইতিহাসে দেখেছেন যে এই ধরনের একটা ঘটনা ঘটার ১ মাসের মাথাতে, ১ মাস, 1 মান্থের মাথাতে মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম। ওরা আমাদেরকে উদাহরণ দিয়েছে কি? রেজা শাহ পাহলভী। ওরা আমাদেরকে উদাহরণ দিয়েছে কি? সাদ্দাম হোসেন, গাদ্দাফি, তাদের পরিণতির কথা। তিউনিসিয়ার কথা আমাদেরকে উদাহরণ দিয়েছে। তারপর আপনার হুসনে মুবারকের কথা আমরা বলেছি। নানান ধরনের কথাবার্তা আমাদেরকে সেই সময় উদাহরণ দিয়েছে। তো তারা আমাদেরকে ইদি আমিনের কথা বলেছে। তো আল্টিমেটলি এই যে ল্যান্ডস্কেপ সুলতান আপা, আমেরিকার যে মেজারমেন্ট, আমেরিকার ধারণা ছিল যে তারা একটা গাদ্দাফি স্টাইল তৈরি করবে। কিন্তু বাংলাদেশের যে ল্যান্ডস্কেপের মেজারমেন্ট, এইটা বুঝতে তাদের কষ্ট হয়েছে যে ওই আমেরিকান যে বাবুটি ওই একটু কষ্ট করে বাংলাদেশি রেস্টুরেন্টে যায় খেতে, ওই যে ভাতটা যে তৈরি করে বা ভাত যে উৎপন্ন করে সেই কৃষক, সে আওয়ামী লীগেরই আসলে। ওই যে রাস্তা দিয়ে হাঁটে, যে রিক্সাতে যদি তাদের একটু মনে হয় যে একটু রিক্সাতে চড়ি, ওটা আওয়ামী লীগেরই আসলে। ওরা এখন বোঝা শুরু করেছে যে ওই শাহজাহানপুরের তাদের যে এমবেসি, তার আশেপাশে থেকে শুধু আওয়ামী লীগেরই আওয়াজ। সোদাগন্ধ বলি না, মাটির সোদাগন্ধ, এই মাটির সোদাগন্ধ আওয়ামী লীগের কথাই বলে। আচ্ছা, আওয়ামী লীগকে ছাড়া এগুলো সব ভাবের কথা বাদ দিলাম আমি।
আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি, আপনি যত বড় আপনি আওয়ামী লীগ বিরোধী হন না কেন, আপনি কল্পনা করতে পারবেন? সো আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগকে তার ফিরতে হবে এই মানুষের জন্য, মানুষ ফেরাবে। আমি রহমান ভাই একটা কথা বলে, যে কথাটা আমি বারবার কোট করি, আমাদের মন্ত্রী এমপি বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, তিনি বলেছেন যেই সাপে ছোবল মেরেছে ওই সাপেই আপনার বিষ নামাবে। যেই জনগণ, যে জনগণের কথা ওরা বলছে, ওই জনগণই ক্ষমতায় আনবে। যে সেনাবাহিনীর কথা বলছেন বা যা যা ষড়যন্ত্র বলছেন, এগুলো আপনার চোখেই আপনি দেখবেন, ওই দিন আপনি আমাকে ডাক দিয়ে বলবেন যে আপনি তো এই কথা বলেছেন। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রাণ ভোমরা তৃণমূল, এই তৃণমূলকে তো আপনি ধ্বংস করতে পারবেন না। আমি এই 1 বছরে কত হাজার মেসেজ পেয়েছি, আর কত হাজার মেসেজ আমি এখনো পড়তে পারিনি, আর কত হাজার ইমেল পেন্ডিং আছে। আব্বা, তৃণমূল, আপনি জানেন এমনও তৃণমূলের কর্মী আছে যে 24 ঘন্টা না 36 ঘন্টা পর পর একবার খায়, পানি পেয়েছে, একটা অন্ধকার ঘরের ভেতরে আছে। অনেক নেতাকর্মীর নেতার ব্যাপারে তাদের কষ্ট আছে, কিন্তু জানেন ওই ফোনের ভিতরে বলছে আমার নেত্রী শেখ হাসিনা, মাইরা ফালাইলে মাইরা ফালাবে। বিশ্বাস করেন, এই ছেলেকে যদি আজকে থেকে আমি 2 বছর আগে দেখতাম, ওকে আমি বলতাম এটা কর্মী, অথচ ওর কথা নেত্রী শেখ হাসিনা, আমি যদি মরি অনেকটা সমরণের মতো, যদি মরি সব একসাথে মরবো। ওই যে আমরা যেই কর্মীদেরকে বলতাম যে নেত্রীর কাছে যাতে না আসে, আমার বড় বড় প্রাডো বড় বড় জিপের কাছে আসতে দিতাম না, টাকা ছুঁড়ে মারতাম, নে চালাস, হ্যাঁ গায়ের গন্ধ আছে বলে মনে করি, হ্যাঁ আপনার গ্রামের কৃষক শ্রমিক যাদের ঘামের গন্ধে আমি নাক কুচকিয়েছি বা কুচকাতাম, ওই ঘামই আমার আওয়ামী লীগকে এখন রক্ষা করছে। এই আওয়ামী লীগের এই তৃণমূল, আপনি জানি না যে আপনি টেলিগ্রামের গ্রুপগুলোতে কখনো এসেছেন কিনা, কখনো তৃণমূলের কর্মীদের সাথে আপনার কতটুকু যোগাযোগ হয়েছে আমি জানি না। আমি মোটামুটি বলা যায় যে সারা বাংলাদেশেরই বিভিন্ন জেলাতে, বিভিন্ন ছোট ছোট জায়গাতে যে টেলিগ্রামের গ্রুপ, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ, আমার একটা উপলব্ধি হয়েছে যে বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগের তৃণমূল ধ্বংস হবে না। এই এক অদ্ভুত চিজ, অদ্ভুত জিনিস। আপনি হাজারো মারবেন, হাজারো কাটবেন, কোত্থেকে যেন ওই রক্ত থেকে আবার জন্ম নিবে। আপনি বিশ্বাস করতে পারেন, ও মারা যাচ্ছে, এক লোক মেরে ফেলেছে, অলরেডি ডেড বলে জয় বাংলা। জয় বাংলা শব্দটা, এগুলো তো ভাই গল্প কথা না। আমি পেশাতে একজন ব্যারিস্টার সলিসিটর। আমার একটা আমি ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নাগরিক দুইটাই। আমার একটা অদ্ভুত সচ্ছল জীবন আছে, যে আমার কোনো টাকা পয়সা ক্যাচাল নাই, কিচ্ছু নাই, সুন্দর মতো আমি জীবন যাপন করতে পারি। আপা, আমি এক পায়ে দাঁড়ানো, যদি আজকে ট্রেনিং নিতে বলে, আজকে যদি ট্রেনিং হয়, আজকে যদি মুক্তিযুদ্ধের মতো দেশে ঢুকতে হয়, আপা আপনি বিশ্বাস করেন আমি এরকম হাসছি যে আমি হাসতে হাসতে আগরতলা আসাম দিয়ে ঢুকবো বাংলাদেশে। আমি তো জানি মৃত্যু সুনিশ্চিত, আমার স্ত্রীকে বলেছি। তাহলে আপনি আমাকে বলেন যে আমার কি পাওয়ার আছে? আমার একটাই আছে, আমার কোনো মৃত্যু যন্ত্রণাও নাই, আমার কোনো এগুলার ইচ্ছাও নাই। আমার জীবনের একটাই লক্ষ্য, নেত্রীকে সসম্মানে দেশে আনতে হবে, আর বঙ্গবন্ধুকে যে অপমান করেছে এটার প্রতিশোধ দিতে হবে। বিশ্বাস করেন, আমি এই 2 আগুনে জ্বলছি। আমার ভেতরে যদি আগুন থাকে তাহলে এই 2টা আগুন জ্বলছে, এর বাইরে আমার আর কিচ্ছু নাই, নাথিং। আমি আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি জানেন, আমি 1 ঘন্টাও ঘুমাই নেই, নট এ সিঙ্গেল আওয়ার আমি ঘুমাই নেই। আপনার প্রোগ্রামে এসছি শুধুমাত্র দলের কথা বলবো বলে। এই আত্মত্যাগ, এই আমাদের প্রত্যেকটা মানুষের, এই দল ক্ষমতায় না এসে পারে। গতকাল আমার অনুষ্ঠানে একটি ছেলে জয়েন করেছিল, আরেকটা গ্রুপে আমাকে আরেকটা, সুতরাং আমার 10টা একটা শুতে যাওয়ার কথা, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, শুধু কখন ডাক আসবে যাবে, নৌকায় জীবনযাপন করবে। না সুতরাং আমাকে আরেকটা গ্রুপে যেতে হবে। আমার 11টা যাওয়ার কথা, অলরেডি 11:20 হয়ে গেছে। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি। আরেকটি আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনারা কি কোন রকম প্রতিক্রিয়া পাচ্ছেন? কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? আমিনুল ইসলাম, আপনি আনমিউট করেন।
আমি আনমিউট আছি, আমার ফোন আসতেছে বারবার ওই যে শোতে যাওয়ার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে সামগ্রিক যে রিয়াকশন, এটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমরা যতই সমালোচনা করি, একটা সময়ে ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী একটি মানে কি বলবো, এটা সমাদর ছিল। কিন্তু আজকে আপনি দেখুন, তিনি একমাত্র জাপান ছাড়া গত 14 মাসে 14টি দেশ তিনি সফর করেছেন। সেখানে তাকে বিদেশিরা কিভাবে গ্রহণ করেছে, এবং তার সর্বশেষ যে ট্যুর ইতালি, সেখানে আমরা খুব লজ্জার সাথে লক্ষ্য করলাম যে তিনি উপযাচক হয়ে রোমের মেয়রের সাথে তার অফিসে গিয়ে একটা সাক্ষাৎ করেছেন, এবং সেটা ফলাও করে তার ডাস্টবিন শফিক প্রচার করেছেন। এবং আরো লজ্জায় আমাদের মাথাটা নিচু হয়ে গেল একজন বাঙালি হিসাবে, যে সেখানে রোমের মেয়র তাকে সম্মান করে একটা সিঙ্গেল সোফা তাকে দিল না, তার কমন একটা সোফায় বসতে দিল। এই মানুষটা কি ডক্টর ইউনূস? এই মানুষটা কি? আমিন ভাইয়ের প্রচুর ফোন আসছে, বোধগম্য। হ্যাঁ, আমিন ভাই, আমি আপনাকে ছেড়ে দিব। জি, একটা দেশের সরকার প্রধান। আর আমি নিজের কথাই বলি, আমি লন্ডনে বাকিংহামে যাওয়ার পরে আমাকে মেয়র ফোন করে তার অফিসে আমি ভিজিট করতে গেলাম। আমাকে উনি উত্তরীয় পড়িয়ে তার চেয়ারে বসে যে সম্মান আমার মতো একজন অধমকে দিয়েছেন, এটা তো স্বাভাবিক একটা অতিথির বিষয়। আপনার ঘরে একজন অতিথি আসলে আপনি তাকে একটা ফুল দিয়ে বরণ করেন। তাহলে এই মানুষটা শুধু নিজেকে নয়, বাংলাদেশকে বিশ্বে কোথায় নিয়ে গেছে, তার এই ট্যুর গুলো কিন্তু প্রমাণ করে যে তার ধোঁকাবাজি, তার চালাকি, তার প্রতারণা তাকে শুধু ছোট করছে না, তার পৃথিবী শুধু ছোট হয়ে আসছে না, সে বাংলাদেশকে ছোট করছে এবং অপমানিত করছে। এর জবাবও কিন্তু আগামীতে বাংলার মানুষ তাকে করুণ এবং কঠিন বিদায়ের মাধ্যমে